সীমানা নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে আইনি জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত 5 জানুয়ারি আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই 2 আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। হাইকোর্টের রায় অনুযায়ী 24 ডিসেম্বর পাবনা 1 ও 2 এবং ফরিদপুর 2 আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এতে সাথিয়া উপজেলার পাশাপাশি বেড়া উপজেলার পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে পাবনা 1 আসন গঠন করা হয়। একইভাবে পাবনা 2 আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ওই পৌরসভা এবং 4টি ইউনিয়ন বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই 2টি আসনের নির্বাচন স্থগিত থাকবে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আতিথেয়তার ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে স্বার্থের দ্বন্দ্ব যেমন তৈরি হবে, তেমনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমন অভিমত নির্বাচন বিশেষজ্ঞ ও দেশি পর্যবেক্ষকদের। তারা বলছেন, এরকম ঘটনায় অহেতুক নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এসব দেশ ও সংস্থা থেকে আগত 83 জন পর্যবেক্ষকের আবাসন ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে ইসি। দেশে ও বিদেশে অনেক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন মুনিরা খান। তিনি বলছেন, কোন দেশে নির্বাচন কমিশন এভাবে পর্যবেক্ষকদের আতিথেয়তা দেয় কিনা তা তার জানা নেই। ইলেকশন কমিশন কিভাবে নির্বাচনটা করলো, তাদের যখন যাচাই বাছাই করব, তারাই যদি খরচ দেয়, তা আমার অ্যাকাউন্টেবিলিটিটা থাকে না। আমি অনেক জায়গায় গেছি যেখানে ডেমোক্রেসি নিয়ে যারা কাজ করে তারা আমাকে প্রোভাইড করেছে, কিন্তু ইলেকশন কমিশন একটা পার্টি, একটা স্টেক হোল্ডার, তাকে ক্রিটিসাইজ করবার সম্পূর্ণ অধিকার আমার আছে। সেজন্য তাদের থেকে টাকা নিয়ে যদি এটা করি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিউট্রাল হবে, এটা আমি আশা করতে পারি না। নির্বাচন কমিশনের সাবেক এক ডাকসাইটে কর্মকর্তা বলছেন, এটি এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। যিনি আমাকে পর্যবেক্ষণ করবেন, তিনি যদি আমার মেহমান হন অথবা আমি তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রাখি, স্বাভাবিকভাবে তার একটা সফট কর্নার অথবা এখানে নিরপেক্ষতার একটা প্রশ্ন উঠে। সেই জন্যে নির্বাচন কমিশন যেহেতু তারা বিদেশি পর্যবেক্ষক এবং বিদেশি অতিথি, গভর্নমেন্ট যদি দেখভাল করে সেটাই ভালো হয়। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, যার টাকায় আতিথেয়তা তার বিষয়ে কিভাবে নিরপেক্ষ থাকবেন বিদেশি পর্যবেক্ষকরা। এটি স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে বলে মনে করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। এটি আত্মঘাতী সিদ্ধান্ত আমি বলেছি, এবং এটা অবিমিশ্রকারী যেটা বলা হয় সেটা অপরিণামদর্শী সিদ্ধান্ত। এটির বিভিন্ন দেশে চর্চা আছে, আমাদের জানার মতো এরকম কোনো চর্চা নেই। যাদেরকে পর্যবেক্ষক বলা হচ্ছে আন্তর্জাতিক, তারা কিন্তু সার্বিক নির্বাচনটাকে যেরকম পর্যবেক্ষণ করবে, নির্বাচন কমিশনের ভূমিকাটা পর্যবেক্ষণ করবে। এখন যার অর্থায়নে আমি পর্যবেক্ষণ করছি, তাকে আমি কিভাবে মূল্যায়ন করব, এটা কিন্তু তারা স্বীকার করুক না করুক, এটা স্বাভাবিক চর্চার মধ্যে স্বার্থের দ্বন্দ্ব হবে। সবশেষ 2008 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসির তথ্য অনুসারে এই সংখ্যা ছিল 593 জন। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ছিল একেবারে সীমিত ও নির্বাচিত। শাহনাজ শারমিন, 71, ঢাকা। ট্রেনিং সেন্টারকে বাসা বাড়ি বানিয়ে রাখা হচ্ছে ভাড়া। বরাদ্দ না হওয়া বাসাগুলো বহিরাগতদের ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন বিটিসিএল এর অসাধু কর্মচারীরা। এমনকি কোয়ার্টারগুলো থেকে করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এই সিন্ডিকেট। বিটিসিএল এর কলোনি ঘিরে গড়ে ওঠা কর্মচারীদের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরা ছিলেন মোহাম্মদ মাহফুজ। রাজধানীর মহাখালীর করাইল বিটিসিএল কলোনি, প্রায় 90 একর জায়গা জুড়ে যার বিস্তৃতি। কর্মকর্তা কর্মচারীদের আবাসন ছাড়াও সুবিশাল এ জায়গায় আছে অফিস ও সংস্থাটির ট্রেনিং সেন্টারও। খাতা কলমে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ট্রেনিং সেন্টার এটি। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করার কথা ছিল ভবনটি। বাস্তবে আসলে কি হচ্ছে? বাইরে থাকতেই কথা হয় ওই ভবনে বাস করা 2 যুবকের সঙ্গে। রীতিমতো 20,000 টাকা ভাড়া দিয়ে 6 মাসেরও বেশি সময় ধরে ভবনটিতে বসবাস করছেন তারা। কিন্তু ট্রেনিং সেন্টারটিকে আবাসিক বানিয়ে ভাড়া দিল কারা? বিটিসিএল এ কেউ কাজ করেন আপনারা?
না, ভাড়া দেন কত এই রুমের? আগে দিতাম 20,000 টাকা, এখন এই মাস থেকে 15,000 টাকা। তো ওই দিক দিয়ে নেয় আর কি। লাস্ট 1 মাস ফারুক বেড়ে দিচ্ছে, লাস্ট মাস। হাজবেন্ড ওই যে মিস্ত্রি কাজ করে। মিস্ত্রি কাজ কত টাকা দিয়ে ভাড়া নিছেন? 5,000। আমরা যারা ভাড়া থেকে আর কোনো চাকরি করি না। ভাড়া তোলে বিটিসিএল এর লোকজন এসে। জি জি। আপনি কাকে দেন? ফারুককেই দেন? ফারুক। এবার ভেতরে প্রবেশ করতে চাই। ছোট ছোট কুঠুরির মতো অসংখ্য ঘরের দেখা মেলে। কারা বানিয়েছে এসব, আর বসবাসই বা করছেন কারা? কত টাকা ভাড়া নিছেন এটা? কত টাকা আন্টি? আন্টি জানেন না? আসলাম না, আসছি তো কিছুদিন, বললাম না 3 মাস হবে। আমরা জানি না টাকা দিই। এটা একটা ট্রেনিং সেন্টার। এটা আপনার অ্যালটমেন্ট করে দিতে হবে। আগে ছিল, এখন দিয়ে দিছে দেখি। আপনি অ্যালটমেন্ট পেপারটা দেখান। আমার দাদা জান কি বললাম, আপনার আপন দাদা ফারুক। ওনাকে থাকতে দিচ্ছে দেখি কোন থাকতেছে। আপনার আর কোন আত্মীয়স্বজন এখানে থাকে? হ্যাঁ, আমার থাকে। সবার মুখেই দুইটি নাম, মোহাম্মদ ফারুক ও তৌহিদ। একজন ড্রাইভার, আরেকজন মালি পদে কর্মরত বিটিসিএল এ। এমন পদে থেকে কিভাবে সম্ভব এ ধরনের কাণ্ড ঘটানোর? নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছেন অন্য কেউ? বিষয়টি নিয়ে তৌহিদের পরিবার ও ফারুক দুইজনের সঙ্গেই কথা হয় টিম 71-এর। এগুলোতে আপনাকে ভাড়া তোলার অনুমতি কে দিচ্ছে? মানে আপনি ভাড়া তোলেন কিসের জন্য এখান থেকে? না, আমি ভাড়া তুলি না তো। আমরা সবার সাথে কথা বলছি ভাই, আপনি এই ভাড়াটা কাকে দেন আমাদের এতটুকু বলেন। না, আমি কোনো ভাড়া মারা তুলি না। রাখো তুমি ওই ভাড়া সব, ওই যে কি জানি নাম, ফারুক নাকি, ওনারা কয়েকজন আছে, ওটারাও। আমি তো কথা বললাম সবার সাথে, সবাই আপনার নামটা বলে। হ্যাঁ, ওই তো আর কি, সবাই আমার নামে বলে আর কি। ওই জায়গায় আমার ওই যে আমাদের ওই যে জিএম সাহেবের ড্রাইভার আছে একজন। জিএম সাহেবের ড্রাইভার কে? মোতালেব করে নাম। মোতালেবের সামনে আমি দাঁড়ায় আছি। সামনে দাঁড়া থাকলে বলেন, ওরে জিজ্ঞাসা করেন। আপনি এগুলো করেন? না, আমি নিছি। তা আপনার সামনে ভাড়াটা আপনি নেন? না, উনি তো বলে নেয়, উনি তো নেয় না। আমাদের জিআই আছে কারুল সাহেব, আচ্ছা, উনি তো তদারকি করে সব কিছু। এ অনুসন্ধান করার সময় বিটিসিএল এর বরাদ্দ না হওয়া কোয়ার্টারগুলোর একটি তালিকা আসে টিম 71-এর হাতে। এবার ওই বাসাগুলোতে টিম 71 খাতা কলমে খালি থাকা প্রায় সবগুলো কোয়ার্টারেই ভাড়াটিয়া মেলে। জি13 না এটা? জি13। এটা তো অ্যালটমেন্টটা খালি দেখাচ্ছে, তো আপনারা কিভাবে থাকছেন? এটা তো কারণ অ্যালটমেন্ট হয়নি। না, কিভাবে থাকলেন? আমার অফিসের থেকেই দিছে। কি দিচ্ছে? সারেরা আপা এই যে একটু খালি আপনি দেখেন, এটা বিটিসিএল এর লিস্ট। হ্যাঁ, লিস্ট অনুযায়ী G24N, এটা তো G24N। জি, হ্যাঁ। এটা কারণ আমি অ্যালটমেন্ট হয় নাই, তা মানে তাহলে আমি তো এসে আপনাদের পাচ্ছি, এটা তো খালি থাকার কথা। তো সেটা তো আমি বলতে পারি না, আমার টেন্ট চাকরি করে। যারা আপনাকে বললো যে সবকিছু লাগাই নেবেন, তারা কারা? তারা এখানেরই লোকজন। বিটিসিএল এ চাকরি করে ওনারা? জি অবশ্যই, নাইলে কি আর উঠতে পারছি। আজাদ সাহেব আপনার কি হয়? না, আমি বলতেছি, আমি একটু ব্যস্ত আছি তো, একটু পরে বলতেছি আপনার। ভাড়া কত দিচ্ছেন এটা? ভাড়া হচ্ছে আপনি 13,000। এমনকি কোয়ার্টারগুলোর সামনে খালি জায়গাগুলোও ভাড়া দিয়ে রেখেছে এসব সিন্ডিকেট। ভাড়া দিছে কে? জি, যারা চাকরি করে দেখে। ও, ওনারা ভাড়া দিচ্ছে। কত টাকা ভাড়া দিতে হয় এটা? 10,000 টাকা। বিটিসিএল এ যারা চাকরি করে ওরা হচ্ছে আপনাদের ভাড়া দিয়ে দেয়। আপনি হচ্ছে সেরকম নিচ্ছেন একজন। কি যেন নাম বললেন? হক ভাই। কেউ কেউ নিজ উদ্যোগে ঘর তুলে করছেন ভাড়া বাণিজ্য। ভাড়া দেন কত টাকা? আপনি বিটিসিএল এ চাকরি করেন? জি না। কত টাকা ভাড়া দেন এখানে? 5,500। নতুন ঘর তুলে এই যে ভাড়া দিচ্ছেন, এটা অনুমতি আপনার সার্জার দিচ্ছে আপনাকে? আপনার সাথে পরে কথা বলবো, অফিসে আসি তো। এটা মনে করেন বিডিসিএল এর স্যারদের উপর লেভেলের এদের সাথে কথাবার্তা থাকে, তাছাড়া এমনি উঠে যেতে পারবে না। এখানেই শেষ নয়, এসব কোয়ার্টারগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিটিসিএলকে বারবার সতর্ক করেও সমাধান না পেয়ে 4 মাস আগে কোয়ার্টারগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
তবে মাত্র 1 মাসের ব্যবধানে তা আবার পুনঃস্থাপন করে শক্তিশালী এই চক্র। বিটিসিএল এর কলোনিগুলো থেকে এভাবেই নিজস্ব পদ্ধতিতে অবৈধ গ্যাস সংযোগ টেনেছে কিছু অসাধু ব্যক্তি। আমাদের অনুসন্ধান বলছে এর সঙ্গে যুক্ত আছে বিটিসিএল এর কিছু কর্মকর্তা কর্মচারী। অবৈধ সংযোগটা কে টানছে? আপনারা এই এলাকায় থাকেন, খেয়াল করেন না? না, আমি এটা বলতে পারি না। খবরে আমিও শুনছি, বাস্তবতা এখন এসে দেখলাম। বুঝেন নেই? এটা আগে দেখেন না আপনারা? না, এটা দেখার কোনো ওয়ে আছে আপনার মনে হয়? এবার এই শক্তিশালী সিন্ডিকেটের পরিচয় খোঁজার পালা। সিন্ডিকেটের সামনে থেকে নেতৃত্ব দেওয়া কয়েকজনের পদ পদবিও উঠে আসে অনুসন্ধানে। খায়রুল ইসলাম, গিয়াসউদ্দিন যার মধ্যে অন্যতম। নাম আসে মোর্শেদ ও মোহাম্মদ সাজ্জাদেরও, যারা সবাই বিটিসিএল এর 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী। ওইখানে এই গ্যাস সংযোগের ব্যবসার সাথে জড়িত আছে খায়রুল, মোর্শেদ আলম মুন্সি, গিয়াসউদ্দিন, সব বিটিসিএল এর। ওখানে এক একজনের ইনকামই আছে, বেতন ছাড়া ইনকাম করে, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ। ওর একটা টাকা সেই হানিফকে দেওয়া লাগে। বিষয়টি নিয়ে পরিবাগে বিটিসিএল এর প্রধান কার্যালয়ে গেলে কর্মচারীরাও এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। যারা কোয়ার্টারে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, সব বেরিয়ে যাবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন চোর পুলিশ খেলায় মাতেন। একটু পরপর রুম পরিবর্তন করতে থাকেন তারা। কেউ কেউ তো আবার দরজা বন্ধ রেখে দেন, ফোন করেও পাত্তা মেলেনি। সুমন তানভীর, ৭১, ঢাকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সাথে বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তিনি এই সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত গ্রিয়ারের সাথে বৈঠকে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। এ সময় বর্তমানে 20% পারস্পরিক শুল্ক হার কমানোর প্রস্তাব দেন নিরাপত্তা উপদেষ্টা। রাষ্ট্রদূত গ্রিয়ার প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। সেই সাথে দুই পক্ষ দ্রুত কয়েকটি অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার বিষয়ে একমত হয়। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। ডক্টর খলিলুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বায়ুরহাট ধুনঘাট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী ও নৌবাহিনীর একজন মার্চেন্ট সদস্য সহ 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুমঘাট ব্রিজের আগে বন বিভাগের একটি চেকপোস্টের কাছে কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে এক নারী সহ 3 জন নিহত হন, আর আহত হন কমপক্ষে 15 জন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। সারা দেশের 17 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। শুক্রবার পঞ্চগড়ে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, পুরো জানুয়ারি মাস জুড়ে তাপমাত্রা কমতে থাকবে। এদিকে প্রচণ্ড শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। এই অবস্থায় কাজে যেতে না পেরে কষ্টে আছেন অনেকে। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। এদের মধ্যে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক পথে যানবাহন চলাচল, বিমান চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দর্শক, রাজধানী ফার্মগেটে পরিবেশ বিষয়ক সংগঠন বাপা ও বেনের আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ সম্মেলনে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা সেখানে যুক্ত হচ্ছি। করাই যায় আসলে অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবলমাত্র নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন 6টি কমিশনের প্রস্তাবগুলো নিয়েই জুলাই সনদটা করেছে। এখানে পরিবেশ উপেক্ষিত থেকেছে, পরিবেশ উপেক্ষিত আছে, এগুলো বলার সুযোগ নেই। এখানে শুধুমাত্র গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে
যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো নিয়ে এই সনদটা করা হয়েছে। তার অর্থ এই না মিডিয়া, হেলথ এগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। যদি 1 বছরই সকল সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? আর কমিশন আর সংস্কার কবে থেকে সমার্থক হয়ে গেল এটা আমার বোধগম্য না। আপনারা যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। কাজে সরকারি উদ্যোগে না হোক, বেসরকারি উদ্যোগে আপনারা একটা কমিশন করে ফেলেন, সমস্যা কোথায়? তো ওই সব ওখানে সব কমিশনগুলোতে সবাই কিন্তু বেসরকারি লোক ছিল। সরকার করলো না, আসলে সরকার অগ্রাধিকার দিচ্ছে না, বিষয়টা তেমনও না, সবকিছুই অগ্রাধিকার, কিন্তু আমাদের সময়টা তো অল্প। অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। এবার আমি আপনাদেরকে 2টো উদাহরণ দেই। আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা কিন্তু তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরকে বা পরিবেশকে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে। এটা 1 বছরে করে ফেলা সম্ভব? সম্ভব তো না। একই পরিবেশ সম্মেলনে কথা বলছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। রাজনৈতিক হানাহানি, বৈষম্যহীন এক ঐক্যের বাংলাদেশ দেখতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সেই সাথে সব ক্ষেত্রে নারীর সমান অধিকার, শিক্ষায় নারীকে এগিয়ে নেওয়া এবং নারী সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা আর সমাজে ঘটে যাওয়া সব ধরনের দুর্নীতি বন্ধ করতে চান তারা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। দিন ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের, যেখানে জনপ্রতিনিধি নির্বাচনে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারীরাও। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। তবে নির্বাচন ও পরবর্তী সময়ে কি প্রত্যাশা থাকছে এই নারী শিক্ষার্থীদের? আমি প্রথমত চাই যে দুর্নীতিগুলো যাতে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হয়, আর দ্বিতীয়ত একজন নারী হিসাবে আমি চাইবো আমরা যাতে সুরক্ষার মধ্যে আমরা চলাফেরা করতে পারি, আমাদের কর্মক্ষেত্রটাও যাতে সুরক্ষিত হয়। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে যেন কোনো মানুষকে বৈষম্যের শিকার না হতে হয়, এটা আমার সবচেয়ে বড় এক্সপেকটেশন। বেশিরভাগ শিক্ষার্থীর মতে নারী পুরুষ সমতায় এখনো পিছিয়ে দেশ, নিশ্চিত হয়নি নারী নিরাপত্তা। সবাইকে সমানভাবে দেখে সমান অপরচুনিটি দেওয়া হয়, যেন মানে ভেদাভেদের শিকার না হই আমরা। সেফটি, সিকিউরিটি অ্যান্ড বুলিং, হ্যারাসিং এগুলো আসলে কমানো উচিত। গ্রাম থেকে শুরু করে একদম শহর পর্যন্ত সব জায়গায় সচেতনতা সৃষ্টি হোক নারীদের, যে নারীরাও পারে। আগামীর বাংলাদেশে নারী শিক্ষা গুরুত্ব পাবে এমন প্রত্যাশা জানিয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, বৈষম্যহীন এক নারীবান্ধব সমাজ দেখতে চান এই তরুণীরা। এখন পর্যন্ত ওই স্বাধীনতাটা আমরা পাইনি যেটা আসলে এক্সপেক্ট করে মানুষ, যে জুলাই পরবর্তী সময়ে হওয়ার কথা ছিল, এটা এখন পর্যন্ত আমাদের হয়নি। মেয়েদের সেফটি সিকিউরিটিটাকে তারা প্রায়োরিটাইজ করে, যে সরকারি আসুক না কেন আমাদের এই একটাই প্রত্যাশা থাকবে যেন মেয়েদেরকে এগুলো অপ্রীতিকর কোনো সিচুয়েশন ফেস না করতে হয়। রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা 22,91,201 জন। এর মধ্যে নারী ভোটার 11,52,508 জন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। খরগোশের খামার, তাও আবার রাজধানীর কেরানীগঞ্জে। এখানে চাষ হচ্ছে 15টি দেশের বেশ কয়েকটি জাতের খরগোশ। 8 বছর আগে শখের বশে শরীফুল ইসলাম এই খামার গড়ে তোলেন। পরে এটি হয়েছে শরীফুলের জীবন ও জীবিকা। খামারে সর্বনিম্ন 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এক একটি খরগোশ। খামার ঘুরে এসে আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন শৈশব বর্মন। ভোরের আলোতে লাফিয়ে চলছে সাদা আর বাদামি খরগোশ, কারো চোখ নীল, কারো কালো। ক্যামেরার লেন্সে ধরা পড়ল নিঃশব্দ এক রঙিন সকাল। প্রকৃতি যেন নিজ হাতে রং তুলিতে এঁকেছে তাদের। সাদায় শান্তি, বাদামিতে মাটি আর কালোর গভীরতা, সব মিলিয়ে জীবনের এক রঙিন পাঠশালা।
শব্দহীন প্রাণীরও যে রঙিন ভাষা থাকে তা বোঝা যায় কেরানীগঞ্জের এই খামারে এলেই। এখানে কথা বলে চোখ, নড়ে ওঠে লোম, আর লাফের তালে তালে তৈরি হয় এক নীরব কবিতা। 8 বছর আগে শরীফুল ইসলাম শখের বশে পালতে শুরু করেন এসব খরগোশ। 8 বছর পরে এটি তার মূল ব্যবসা। সর্টিন অ্যাঙ্গোরা, জায়ান্ট অ্যাঙ্গোরা, হল্যান্ড লপ, লায়ন লপ ও মিনি লপ জাতের খরগোশ নিয়েই চলছে তার জীবন। প্রতিটি বিদেশি জাতের এসব খরগোশ বিক্রি হচ্ছে 20 থেকে 40,000 টাকা পর্যন্ত। 10,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে আমার ফার্মের মধ্যে যা আছে এই রেঞ্জটা ওঠানামা করবে আর কি। এটা জাত হিসাবে ভেরি করবে, কারণ কিছু জাত আছে নেদারল্যান্ডের, কিছু জাত আছে জার্মানের, কিছু জাত আছে হল্যান্ডের, কিছু আছে ইন্দোনেশিয়ার, কিছু আছে তুরস্কের। এই খামার শুধু খাঁচা আর খাবারের জায়গা নয়, এখানে প্রতিটি খরগোশেরই আছে আলাদা নাম, রং আর গল্প। কেউ সাদা তুলোর মতো নরম, কেউ আবার মাটির রঙে মিশে থাকা জীবন। জেনজি যারা, তারা খুব বেশি নিচ্ছে, কারণ তারা পড়াশোনার ফাঁকে বাহিরে টাইম এক্সপেন্ড না করে তারা ঘরের মধ্যে টাইম এক্সপেন্ড করতেছে। একটা রেবিট নিয়ে, 2টা রেবিট নিয়ে নিজে প্রোডাক্ট উৎপাদন করতেছে, সেল না করতে পারলে আমাদের কাছে দিচ্ছে। শহরের ব্যস্ত জীবনে যেখানে মানুষ মানুষের জন্য সময় পায় না, সেখানে এই নীরব প্রাণীরা হয়ে উঠেছে কারো স্বস্তির ঠিকানা, কারো বা নতুন স্বপ্নের শুরু। শিশুদের একাকিত্ব কাটাতে এসব খরগোশে হতে পারে অন্যতম বিকল্প। তাই ক্রমেই বাড়ছে বিদেশি জাতের এসব খরগোশের চাহিদা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।